মাছাটার সামনে আবার তাদের পারিবারিক কবরস্থান। এখানে শুধু লাশটা কবর দেওয়া হয়, কোনো জানাজা দেওয়া হয় না। তো তিনি জনি ভাই প্রায় রাত জেগে কথা বলতেন, ফোনে কথা বলতেন আর কি। তো বিভিন্ন সময় তিনি ওই কবরস্থানে বিভিন্ন রকম জিনিস দেখেন। যেমন ধরেন একদিনের ঘটনা, তিনি রাত জেগে কথা বলছেন, তো দেখছেন যে কবরস্থানটায় আলো জ্বলছে। তো অন্য কোনো জায়গায় কোনো লাইট নেই, শুধু কবরস্থানটায় আলো জ্বলছে। তো আবার দেখেছেন যে কবরস্থানের যে বাঁশঝাড় আছে, বাঁশঝাড়ে মানে ঝড় সৃষ্টি হয়ে গেছে, ঝড় উঠছে, অন্য কোনো জায়গায় কোনো বাতাস নেই। তো এগুলো ছিল ছোটখাটো ঘটনা। তো মেন যে ঘটনাটা ঘটছে, একদিন তিনি অন্য দিনের মতো ওই দিনও ফোনে কথা বলছেন। রাত তখন প্রায় দুইটার কাছাকাছি। তো তিনি দেখতেছেন যে 7-8 জন লোক কফিনে করে একটা লাশ নিয়ে যাচ্ছে। লোকগুলো বয়স্ক ছিল, দাড়িওয়ালা, সবাই পাঞ্জাবি পরা ছিল। তো তাদের মধ্যে থেকে একজন এসে বলে কি যে, ভাই আপনি যদি আমাদের সাথে একটু আসতেন তো আমাদের জানাজা দিতে অনেক সুবিধা হতো, আমাদের লোক সংখ্যা কম, আপনি দেখতে পাচ্ছেন। তো জনি ভাই মানে কিছু না ভেবে রাজি হয়ে যায়। আর জনি ভাইয়ের মাথায় তখন এটা ক্যাচ করে নেয় যে রাত 2টার দিকেই কিসের জানাজা, আর লোকগুলো ছিল তার অপরিচিত। তো জনি ভাইয়ের মাথায় ওই সময় তখন এই জিনিসটা ক্যাচ করতেছিল না। তো জনি ভাই রওনা হলেন তাদের সাথে, আর লাশটা কবর দেওয়া হবে গ্রামের বড় কবরস্থানে। তো রাস্তা দিয়ে যখন যাচ্ছিলেন, তো লোকগুলো জনি ভাইয়ের সাথে কোনো কথা বলেনি। তো লাশটা কবরস্থানে ঢুকানো হলো। জনি ভাই উজু করে আসলেন, উজু করে এসে কাতারে দাঁড়ালেন। তাদের মধ্যে থেকে একজন জানাজা পড়াতে সামনে গেলেন। তো পিছনে একটি কাতার, যেহেতু লোক সংখ্যা কম। জনি ভাই দাঁড়ালেন ঠিক কাতারের ডান সাইডে। তো যথারীতি জানাজা চলছে, সবকিছু স্বাভাবিক। তো জানাজার শেষে যখন ডান দিকে সালাম ফিরে জনি ভাই বাম দিকে সালাম ফেরান, তখন দেখে কেউ নাই, লাশ নাই, কফিন নাই, লোক ছিল তার সাথে কেউ নাই, একা। মানে পুরা কবরস্থানের পর একা একটা লোক শুধু দাঁড়িয়ে আছে। তো জনি ভাই কিছুই বুঝতে পারলো না। ওখানে সে মানে আইস হয়ে গেছে, পুরো বরফ হয়ে গেছে। তো তারপরে তিনি কি করবেন বুঝতে না পেরে দৌড় দেন ওখান থেকে, চোখ মুখ বন্ধ করে দৌড় দেন। তো এক সময় দৌড়াতে সে তার বাড়ির উঠানে এসে সেন্সলেস হয়ে পড়ে। তো সকালবেলা তার জ্ঞান ফিরলে তিনি দেখেন যে তার চারপাশে মানুষজন, এলাকার লোকজন সব আছে। তো সবাই তার মুখ থেকে ঘটনাটা শোনা যায়। পরে তার মোবাইল, তার জুতা, এগুলো কবরস্থান থেকে নেওয়া হয়। তো ঘটনার ভয়াবহতা তার পরের দিন আরো বেড়ে যায়। তিনি মাঠে বসে তার 3-4 জন ফ্রেন্ডের সাথে কথা বলছিলেন। তাদের মধ্যে সুভাষ, তারপরে তুহিন, পাপু এরা ছিলেন। তো তিনি সবাই দেখতেছেন এক সময় যে তুহিন ভাই মানে কেমন যেন অস্বস্তি ফিল করতেছে বা কাউকে দেখে ভয় পাচ্ছে। তো তার শরীরে দেখে ঘাম ছুটতেছে। তো সবাই জিজ্ঞেস করতেছে, তুহিন তো কি হয়েছে, তোর সমস্যা কি? পরে তুহিন কিছু বলে না। তো সেখান থেকে উঠে যায় তুহিন। উঠে গিয়ে কিছুক্ষণ পর সে একটা লাইট নিয়ে এসে জনি ভাইয়ের দিকে লাইটটা অন করে। লাইটটা অন করার পর তুহিন ভাই সেন্সলেস হয়ে পড়ে যায়। তো তখন কেউ কিছু বুঝতে পারে না। তো তুহিন ভাইকে বাড়িতে রেখে আসা হয় এবং ওনারা কতক্ষণ আড্ডা দিয়ে তো যার যার মতো বাসায় চলে যায়। পরের দিনও আবার কয়েকজন ফ্রেন্ড মিলে আবার সেই মাঠে আড্ডা দিচ্ছিল। তো সেদিন আর তুহিন ছিল না। তো মাঝখান থেকে কতক্ষণ পর মানে জনি ভাই ঘামতেছে, চোখগুলো বড় বড় হয়েছে জনি ভাই। তো হঠাৎ করে মানে গর্জন করতে করতে সে বাসার দিকে টার্ন করে, কাউকে কিছু না বলে। তো তারপরে পিছন থেকে তার ফ্রেন্ডরা ডাকে যে, কিরে জনি, কই যাস, শোন। তো সে কোনো কথাই বলে না। পরবর্তীতে মানে বাসায় গিয়ে সে দানবের মতো ব্যবহার শুরু করে। মানে তার দরজাটা লক ছিল, তো চাবিটা তার কাছে ছিল, কিন্তু তার একটা মনে নেই। সে মানে লাথি, ঘুষি এগুলো দিয়ে দরজা ভাঙে। তারপরে কনক্রিটের খুঁটিগুলো ছিল, কনক্রিটের খুঁটিতে লাথি মারে, ঘুষি মারে। মানে কনক্রিটের খুঁটি 3-4টা ভেঙেও গেছে। তো এই আওয়াজটা আমাদের বাসা থেকে আসতেছিল, কোনো একটা ভাঙচুরের আওয়াজ। তো আমি আর আমার এক বড় ভাই খোকন চলে যাই জনি ভাইয়ের বাসায়। তো গিয়ে দেখি এরকম কাণ্ড। তারপরে ঘরের ভিতর ঢুকে তার যে আলমারি, শোকেস ছিল, এগুলো মানে উপরে ফেলছে দানবের মতো পুরোটা। এটা স্বাভাবিক মানুষের পক্ষে সম্ভব না, আমরা সবাই জানি। তো
টিভিটা ভাঙছে, মানে এরকম শুধু ভাঙচুর করছে। আর এলাকার মানুষ মানে একবার 4-5 জন ধরলো তাকে ফেরানোর জন্য, সে তাদেরকে মানে ঝাড়া দিয়ে এক ঝাড়া ছুটে গেল। তো তারপরে কেউ ধরতে সাহস পেল না, মানে যেই ধরতে যায় মানে বাঘের মতো গর্জন করে, মানে বাঘের মতো অ্যাটাক করতে আসে। তো তারপরে এলাকার হুজুর আসলো, তো হুজুরও কোনো কিছু করতে পারলো না। পরে 15 থেকে 20 মিনিট পর জনি ভাই একাই মাটিতে শুয়ে পড়লো, মানে শরীরটা তখন ছেড়ে দিছে, তো ঘাম বেরোচ্ছে তার শরীর দিয়ে। তো তারপর ব্যাপারটা নর্মাল হয়। পরে বড় ফকির দ্বারা তাকে চিকিৎসা করানো হয়। তো জনি ভাইয়ের মানে বাবাটা ছিল অদ্ভুত প্রকৃতির, মানে এলাকায় সে কিভাবে আসলো কেউ তা জানে না, বা তার কোনো রিলেশনও নাই এলাকায়। তো মানে চেহারাটাও ছিল তেমন একটা বিদঘুটে টাইপের, চুল দাড়িতে ফেসটা দেখা যেত না, কাজকর্ম ছিল আজব। যেমন তার বাড়ির উপর একটি বালি দ্বারা তিনি টিলা তৈরি করে, অনেক বড় একটি টিলার উপরে তিনি একটি পানির পাত্র রাখেন, তার 4 সাইডে লাল নিশান লাগিয়ে দেয়। তো এরকম কিছু করতেন আর কি তিনি। তো এর ব্যাখ্যা মানুষ খুঁজে পায়নি, কিন্তু মানুষ বলতো যে জিন পালে, জনি ভাইয়ের বাবা জিন পালে। তো যে বড় ফকিরটার কাছ থেকে জনি ভাই চিকিৎসা করানো হয়, তারা এরকম ব্যাখ্যা দেয় যে কোনো একটা জিনের কন্ডিশন পূরণ না করে জনি ভাইয়ের বাবা মারা যান, সেই জন্য সেই জিনটা জনি ভাইয়ের উপর ভর করে। তো এখন মোটামুটি সব ঘটনাই ক্লিয়ার, কিন্তু একটা ঘটনা এখনো এলাকার মানুষের কাছে ক্লিয়ার হলো না, যে তুহিন ওরকম ভয় পেল কেন। তো তারপর তুহিন কে জিজ্ঞেস করা হলো যে কি অবস্থা। পরে তুহিন বললো তার ভয় পাওয়ার ঘটনা, যে সে যখন মাঠে বসে গল্প করছিল, তো মানে হঠাৎ করে জনি ভাইয়ের দিকে চোখ যাওয়ায় দেখতেছে যে জনি ভাইয়ের মানে বডি শেপটা আছে কিন্তু মাথা নাই। পরে তুহিন ভাই ভাবে যে হয়তো এটা তার চোখের ভুল, এই জন্য পরে তিনি ওখানে উঠে যায় এবং একটা লাইট নিয়ে লাইট অন করে তিনি ব্যাপারটা একদম ক্লিয়ার হন যে আসলেই যে জনি ভাইয়ের মাথায় কোনো মানে বডি শেপটা আছে শুধু, মানে মাথা নাই, এবং বডি শেপটা কোনো মানুষের বডি শেপ না, মানে অন্য ধরনের একটা উইয়ার্ড একটা বডি শেপ। তো এখন জনি ভাই সিম্পল আছেন, নর্মাল, তো এখন এরকম সমস্যা হয় না। ওকে, থ্যাংক ইউ সো মাচ।